প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছো। তো ৪৯তম স্পেশাল বিসিএস জুলজির প্রস্তুতির আজকে আলোচনা করব টেনিয়া সোলিয়াম এর দৈহিক গঠন, প্রজনন, জীবনচক্র এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ আকারে আমরা আজকে পড়ব। আর এই ক্লাসের সমস্ত নোট তুমি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, এটা হলো টেনিয়া সোলিয়াম। বাংলায় বলা হয় ফিতাকৃমি, ইংরেজিতে বলা হয় ট্যাপ ওয়ার্ম। তো খেয়াল করো, টেনিয়া সোলিয়াম এর টেনিয়া নামটি এসেছে গ্রিক শব্দ টেনিয়া থেকে, যার ইংরেজি অর্থ হলো রিবন বা ফিতা। তাহলে টেনিয়া সোলিয়ামের নাম এসেছে রিবন বা ফিতা থেকে। এবার আসি টেনিয়া সোলিয়ামের শ্রেণীবিন্যাস। টেনিয়া সোলিয়ামের পর্ব হলো প্লাটি হেলমিনথিস। টেনিয়া সোলিয়ামের পর্ব হলো প্লাটি হেলমিনথিস। কারণ হলো কি, এদের চ্যাপ্টাকৃমি বলা হয় প্লাটি হেলমিনথিস। এদের দেহ চ্যাপ্টা ফিতার মতো অ্যাসিলোমেট প্রাণী এরা, এই জন্য এরা হলো প্লাটি হেলমিনথিস। এবার দেখো, এদের শ্রেণী হলো সিস্টোডা। সিস্টোডা শ্রেণী কেন? এদের দেহে প্রোগ্লোটিড থাকে, এরকম প্রোগ্লোটিড থাকে। এদের দেহে কোনো পরিপাকতন্ত্র নাই, এদের দেহে কোনো পরিপাকতন্ত্র নাই, এই কারণে এদেরকে আমরা বলবো হলো সিস্টোডা শ্রেণী। এবার দেখো, এদের কিছু প্রজাতি আছে, বিভিন্ন পশুকে এই প্রজাতিগুলো পাওয়া যায়। উল্লেখযোগ্য দেখো প্রজাতি হলো টেনিয়া সোলিয়াম। সবচেয়ে বেশি পাওয়া যায় টেনিয়া সোলিয়াম। এটা মানুষ এবং শুকরের দেহে বসবাস করে, সংখ্যা বৃদ্ধি করে এবং রোগ সৃষ্টি করে। আর টেনিয়া স্যাজিনাটা, এটা শুধু মানুষের দেহেই বসবাস করে এবং রোগ সৃষ্টি করে। আরেকটা প্রজাতি হলো টেনিয়া ওভিস। এটা কুকুরের অন্ত্রে থাকে এবং রোগ সৃষ্টি করে। টেনিয়া সোলিয়ামের পোষক। তো টেনিয়া সোলিয়ামের প্রধান বা প্রাথমিক পোষক হলো মানুষ, আর এদের মাধ্যমিক পোষক হলো তোমার শুকর। তো দেখো, প্রাথমিক পোষক বলতে মূলত বোঝানো হয় অর্থনৈতিকভাবে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেই পোষককে বলা হয় প্রাথমিক পোষক, আর যে পোষকটা অর্থনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় হলো মাধ্যমিক পোষক। আর যদি জীবনচক্রের উপরে বলি, তাহলে যে পোষকে প্রায় কোনো পরজীবী তোমার যৌন জনন সম্পন্ন করে তাকে বলা হয় প্রাথমিক পোষক। আর যদি কোনো পোষকে অযৌন জনন সম্পন্ন করে তখন তাকে বলা হয় হলো মাধ্যমিক পোষক। তো এই ক্ষেত্রে মানুষ প্রাথমিক পোষক আর শুকর হলো মাধ্যমিক পোষক। এবার আসি হলো টেনিয়া সোলিয়ামের দৈহিক গঠন। দৈহিক গঠন কেমন? তো সাধারণত টেনিয়া সোলিয়াম তোমার লম্বায় হতে পারে 2 থেকে 3 মিটার, কিন্তু অনেক বড়। ঠিক আছে, প্রায় 6 ফুট পর্যন্ত এরা কি হতে পারে, লম্বা হতে পারে। চিন্তা করা যায় কত বড়। এবার দেখো, টেনিয়া সোলিয়ামের দেহে কোনো পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্র থাকে না। এর দেহের অংশ হলো 3টি। ভালো করে খেয়াল করো, এর দেহের অংশ হলো 3টি। কি কি? প্রথম যে পার্ট আমরা দেখতে পাচ্ছি, এইটুকু পার্টটাকে আমরা বলবো হলো কোলেক্স। কোলেক্স। এবার দেখো, তার নিচের যে পার্ট দেখতে পাচ্ছ, এই পার্টটা, এটাকে বলা হয় হলো গ্রীবা। আর গ্রীবা পরবর্তী যে অংশ আছে পুরোটাই এরকম পেঁচানো, এটাকে আমরা বলবো হলো স্ট্রোবিলাস। তাহলে প্রথম ছিল স্কোলেক্স, গ্রীবা, তারপরে হলো স্ট্রোবিলাস। 3টা অংশ এদের দেহের। এবার খেয়াল করো, এদের একটা একটা করে আমরা পড়বো। স্কোলেক্স সম্পর্কে আমরা আলোচনা করি। তো স্কোলেক্সটাকে আমি বড় করে নেই, যাতে দেখতে আমাদের সহজ হয়। তো দেখো, স্কোলেক্সকে অলরেডি বড় করে ফেলেছি। এই তো। তো স্কোলেক্স হলো এদের আসঞ্জন অঙ্গ বা অ্যাডহেসিভ অর্গান। স্কোলেক্সে দেখো চোষক থাকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা গোল, এটা হলো চোষক। এরকম আরো একটা চোষক, উল্টায় যদি ফেলে আমি, আরো একটা চোষক, এদিকে উল্টায় দেখাই, আর একটা চোষক। তাহলে এদের স্কোলেক্সের চোষক থাকে হলো 4। এই চোষকগুলোকে আমরা বলবো হলো অ্যাসিটাবুলাম। চোষকগুলোকে বলা হয় অ্যাসিটাবুলাম। এবার আমরা যাচ্ছি হলো আরো উপরের দিকে। স্কোলেক্সের একদম শীর্ষের দিকে এবং উপরের দিকে যে অংশ থাকে এরকম বোতামের মতো, এটাকে বলা হয় রস্টেলাম। রস্টেলাম। রস্টেলামকে ঘিরে তোমার 22 থেকে 23টি এরকম হুক থাকে, ব্লেডের মতো হুক থাকে। এই হুকের সাহায্যে এরা পশুর দেহের অন্ত্রে আটকে থাকে, বেশ শক্তভাবে আটকে থাকে। অনেক সময় পুরো স্ট্রোবিলাস, গ্রীবা সবগুলো যদি নষ্ট হয়ে যায় বা ভেঙেও পড়ে, কিন্তু এই কোলেক্সের হুকগুলো কিন্তু সহজে ভেঙে যায় না, বেশ শক্তিশালী এগুলো। এবার আসি হলো তারপরটাই। কোলেক্সের পরে এদের তোমার থাকে হলো গ্রীবা। তো গ্রীবাতে থাকে হলো বৃদ্ধি অঞ্চল। খেয়াল করো, এটা হলো গ্রীবা। গ্রীবাতে বৃদ্ধি অঞ্চল থাকে, আর গ্রীবা থেকে তোমার নতুন নতুন প্রোগ্লোটিড তৈরি হয়। তারপর আসি হলো স্ট্রোবিলাস। তো স্ট্রোবিলাস হলো পরের অংশ। স্ট্রোবিলাস গঠিত হয় হলো প্রায় 800 থেকে 1000 প্রোগ্লোটিড নিয়ে। 800 থেকে 1000 প্রোগ্লোটিড নিয়ে গঠিত হয় হলো স্ট্রোবিলাস। দেখো, এই যে একটা খণ্ড, এটা প্রোগ্লোটিড, এটা একটা খণ্ড প্রোগ্লোটিড, এই যে খণ্ডের পর খণ্ড আছে, এগুলো হলো প্রোগ্লোটিড। এই প্রোগ্লোটিড থাকে হলো একটা ফিটাকৃমির দেহে 800 থেকে 1000। 800 থেকে 1000। এবার খেয়াল করো, এই প্রোগ্লোটিডের প্রকারভেদ। প্রোগ্লোটিড কয় প্রকার আবার হতে পারে? তো প্রোগ্লোটিড হতে পারে হলো 3 ধরনের। দেখো, এই যে গলার কাছে আমরা যে প্রোগ্লোটিড দেখতে পাচ্ছি, গলার কাছাকাছি যে প্রোগ্লোটিড, এগুলোকে সাধারণত আমরা বলবো হলো অপরিণত প্রোগ্লোটিড। এর ভিতরে কোনো
প্রজনন অঙ্গ থাকে না। ভালো করে খেয়াল করো। পিতাকৃমির দেহের বৃদ্ধি হয় কিন্তু দেখো এই যে উপর থেকে নিচের দিকে, এই উপর থেকে নিচের দিকে বৃদ্ধি হতে থাকে। আর বৃদ্ধির পরে যে প্রোগ্লোটিড গুলো তৈরি হয় সেই প্রোগ্লোটিড গুলোকে আমরা বলবো হলো অপরিণত প্রোগ্লোটিড। এগুলোতে কোনো প্রজনন অঙ্গ বা জনন অঙ্গ থাকে না। ২ নম্বর আসি হলো পরিণত প্রোগ্লোটিড। পরিণত প্রোগ্লোটিড কোনগুলো? তো গ্রীবা অঞ্চলের পরে যে প্রোগ্লোটিড তুমি দেখতে পাচ্ছ, গ্রীবা অঞ্চলের পরে এই প্রোগ্লোটিড গুলো এদেরকে বলা হয় পরিণত প্রোগ্লোটিড। এই তো পরিণত প্রোগ্লোটিড। ৪০০ থেকে ৫০০টি থাকে হলো তোমার পরিণত প্রোগ্লোটিড। এতে তোমার পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র থাকে। পরিণত প্রোগ্লোটিড আবার ২ টা অঞ্চলে বিভক্ত। প্রথম ১০০ থেকে ২০০টি পরিণত প্রোগ্লোটিডে কোনো তোমার স্ত্রী জননতন্ত্র থাকে না, শুধু পুংজননতন্ত্র থাকে। আর তার পরবর্তী যে পরিণত প্রোগ্লোটিড গুলো, ধরো এই পর্যন্ত পরিণত প্রোগ্লোটিড, এইগুলোতে দেখো সুন্দর উজ্জ্বল কালার করা। এগুলোতে তোমার থাকে হলো পুং এবং স্ত্রী উভয় প্রোগ্লোটিডই থাকে। তো এরকম থাকে হলো প্রায় ২৫০ থেকে ৩০০টি। এদের উভলিঙ্গ প্রোগ্লোটিড বা পুং ও স্ত্রী উভয় প্রজননতন্ত্র আছে এমন প্রোগ্লোটিড হলো অর্থাৎ ২৫০ থেকে ৩০০টি। তৃতীয় ধরনের যে প্রোগ্লোটিড এদের দেখো দেহের শেষের দিকে, একদম খেয়াল করো, দেহের শেষের দিকে যে প্রোগ্লোটিড দেখতে পাচ্ছ এগুলোকে তোমার বলা হয় গ্রাভিড প্রোগ্লোটিড। এতে কোনো জনন অঙ্গ থাকে না। এতে তোমার থাকে হলো নিষিক্ত ডিম্বাণু থাকে, নিষিক্ত ডিম্বাণু থাকে। আর এতে তোমার ক্যাপসুল থাকতে পারে ৩০,০০০ থেকে ৪০,০০০-এর মতো ক্যাপসুল এখানে থাকতে পারে। এটা কিন্তু কম না, বেশ অনেক। এবার দেখো এই গ্রাভিড প্রোগ্লোটিড থাকে হলো ২০০ থেকে ৩০০টি। আর সাধারণত প্রতিদিন ২ থেকে ৫টি করে গ্রাভিড প্রোগ্লোটিড খসে পড়ে। গ্রাভিড প্রোগ্লোটিডের এই খসে পড়াকে বলা হয় অ্যাপোলাইসিস। এটা ইম্পর্টেন্ট। আমাদের প্রোগ্লোটিড সম্পর্কে মোটামুটি জানলাম। তাহলে আমরা এবার জানবো হলো এদের দেহ প্রাচীর সম্পর্কে। তো এদের দেহ প্রাচীর তোমার হলো ৩ ধরনের অংশ থাকে। একটা হলো টিগুমেন্ট, আর ২ নাম্বার তোমার থাকে হলো বেসমেন্ট, আর ৩ নাম্বার থাকে হলো মেসেনকাইম। এখান থেকে ভালো করে খেয়াল রাখো। টিগুমেন্ট হলো এদের দেহের বাইরের স্তর। এটা গঠিত হয় ক্যালসিয়াম কার্বনেট প্লাস হলো প্রোটিন দিয়ে। কোষকের ভিতরে, দেহের ভিতর যখন এরা থাকে তখন এনজাইম প্রতিরোধ করে হলো এই টিগুমেন্ট। ওকে, এটা আমরা পারবো। এবার আসে হলো বেসমেন্ট। টিগুমেন্টের নিচে একটা পাতলা আস্তরণ থাকে, সেটাকে বলা হয় বেসমেন্ট। এবার এদের দেহের ভিতরে মেসেনকাইম থাকে। ওকে, মেসেনকাইম অংশ থাকে। এই মেসেনকাইম অংশ থেকে তোমার এরা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে এবং বিভিন্ন পদার্থ দেহের ভেতর চলাচলে অংশগ্রহণ করে হলো মেসেনকাইম। তো এর দেহে তোমার পেশি থাকে হলো ২ ধরনের। একটা হলো বৃত্তাকার পেশি, আর একটা হলো তোমার অনুদৈর্ঘ্য পেশি। দেখো এবার হলো এদের রেচন অঙ্গ। এদের রেচন অঙ্গে কি কি আছে? তো এদের রেচন অঙ্গের নাম হলো শিখাকোষ। এবার আসি হলো এদের রেচন অঙ্গকে প্যারানেফ্রিডিও বলা হয়। তো দেখো রেচন অঙ্গে সবচেয়ে কমন কি কি এটা একটু ভালো করে খেয়াল করো। রেচন অঙ্গে তোমার উপরের দিকে এরকম ক্ষণপদ বিশিষ্ট কোষ দেখা যায়। এগুলোকে ক্ষণপদীয় কোষও বলা হয়। আর এবার আসি হলো এর ভিতরে নিউক্লিয়াস থাকে ক্ষণপদীয় কোষের নিচে। আর এটার নিচে দেখো খুব ভালো করে খেয়াল করো, এটা হলো একটা ব্যাসাল গ্রানিউল। এই ব্যাসাল গ্রানিউলে তোমার একসাথে গুচ্ছাকারে যুক্ত থাকে হলো সিলিয়ারি ফ্লেম। সিলিয়ারি ফ্লেম। ওকে, এই যে প্রত্যেকটা একটা একটা করে হলো সিলিয়ারি ফ্লেম। যখন রেচন পদার্থের উপর দিয়ে আসে এরা তখন আন্দোলিত হয় মোমবাতির শিখার মতো। এই জন্য এদেরকে বলা হয় হলো শিখাকোষ। তো শিখাকোষ আমরা পারবো। এবার দেখো শিখাকোষটা যার ভিতরে থাকে সেটাকে তোমার বলা হয় হলো লুমেন। এই পার্টগুলোকে বলা হয় হলো লুমেন। তাহলে শিখাকোষ কার ভিতরে থাকে? লুমেনের ভিতরে থাকে। তো আমরা এবার পড়বো হলো টেনিয়াসোলিয়ামের প্রজনন তন্ত্র। তো প্রজনন তন্ত্র থেকে বেশি কমন যেগুলো, তো সেগুলো ভালো করে খেয়াল করি আমরা। তো ভালো করে দেখো, তো এখানে বেশি ইম্পর্টেন্ট হলো পুং প্রজনন তন্ত্রে তোমার থাকে হলো শুক্রাশয়। তো পুং প্রজনন তন্ত্রে প্রথমে থাকে হলো আমাদের শুক্রাশয়। এই তো শুক্রাশয়। শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়। আর শুক্রাশয় যে নালীতে যুক্ত থাকে সেই নালীগুলোকে বলা হয় হলো ভাষা ইফারেন্সিয়া। এত বেশি ডিপ আসবে না। ভাষা ইফারেন্সিয়ার পর হলো ভাস ডিফারেন্স। ভাষা ইফারেন্সিয়া যুক্ত হয় ভাস ডিফারেন্সে। একে শুক্রনালীও বলা হয়। ভাস ডিফারেন্স গিয়ে তোমার যুক্ত হয় হলো সিরাস বা পেনিসে। আর পেনিসের পরের যে পার্টটা সাধারণ গণপোর, এইটা ভালো করে মনে রাখা লাগবে, গণপোর। এখানে এসে শুক্রাণু মুক্ত হয়। তাহলে শুক্রাণু তৈরি হয় শুক্রাশয়, আর শুক্রাণু মুক্ত হয় হলো গণপোরে। এই গণপোরে মুক্ত হয় হলো শুক্রাণু। ওকে, তো এবার দেখো স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার ইউরেটাস বা জরায়ু।
এইটা হলো তোমার ইউরেটাস বা জরায়ু। ইউরেটাস বা জরায়ু। জরায়ু থেকে যে নালী আসে তাকে বলা হয় ইউরেটাইন ডাক্ট বা জরায়ু নালীও তুমি বলতে পারো। জরায়ু নালী। এবার দেখো ডিম্বাশয়, এটা ডিম্বাশয় ডিম্বাণু তৈরি হয়, এটা ডিম্বাশয় ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু তৈরি হয় ডিম্বাণু নালী দিয়ে আসে, এটা হলো ডিম্বনালী। দুই পাশ থেকে ডিম্বনালী এসে এখানে একসাথে যুক্ত হয়, তাহলে ডিম্বনালী। তারপর হলো তোমার জরায়ু নালী, আর নিচে হলো ভাইটালাইন গ্রন্থি। এইটা তিনটে মিলে একটা গোলাকার দেখো গঠন তৈরি করে, এটাকে তোমার বলা হয় হলো উ টাইপ। এটা মনে রাখতে হবে, এটার নাম হলো উ টাইপ। উ টাইপের তিনটি নল থাকে, এটা আসতে পারে তিনটি নল থাকে, একটা ভাইটালাইন নালী, ভাইটানাল গ্রন্থির নালী, ডিম্বনালী, জরায়ু নালী। তিনটে মিলে একসাথে হলো তোমার উ টাইপে যুক্ত হয়। আর সেমিনাল রিসেপ্টাকল, এটার নাম সেমিনাল রিসেপ্টাকল। এইখান থেকে তোমার হলো শুক্রাণু আসে, এখানে কিছুক্ষণ জমা থাকে, তারপর উ টাইপে আসে। উ টাইপ থেকে শুক্রাণুগুলো প্রবেশ করে হলো জরায়ুতে। এতে জরায়ুতে নিষিক্ত ডিম্বাণু থাকে, আর নিষিক্ত ডিম্বাণুর বাইরে তোমার হলো ক্যাপসুলের আবরণ থাকে। তো এবার দেখো এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো ভাইটালাইন গ্রন্থি। এরা হলো কুসুম তৈরি করে, ডিম্বাণুর কুসুম তৈরি করে ভাইটালাইন গ্রন্থি। আর মেলিশ গ্রন্থি থাকে উ টাইপে। মেলিশ গ্রন্থি ডিম্বাণুর খোলস তৈরি করে। মেলিশ গ্রন্থি ডিম্বাণুর খোলস তৈরি করে। ভাইটালাইন গ্রন্থি ডিম্বাণুর কুসুম তৈরি করে। আর নিষিক্ত ডিম্বাণুর বাইরে ক্যাপসুল আবরণ থাকে, এই জন্য এই নিষিক্ত ডিম্বাণুগুলোকে ক্যাপসুলও বলা হয়। তাহলে আমরা এটা পারবো, সহজ আছে, ইজি একদম। এখান থেকে যে কমন যেগুলো বললাম এগুলো মনে রাখতে হবে। তো এবার আসি হলো এদের পরবর্তী পড়া, এদের জীবনচক্র। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন মূলত হবে মনে হয়। দেখা যাক। তো জীবনচক্র কেমন খেয়াল করো, খুব ভালো করে মনোযোগ দেবে। তো জীবনচক্রের প্রথম ধাপ হলো স্ত্রী জননতন্ত্রে তোমার তৈরি হয় ডিম্বাণু, আর পুং জননতন্ত্রে তৈরি হয় হলো তোমার শুক্রাণু। শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় তখন তৈরি হয় হলো তোমার জাইগোট। ওকে, তাহলে এইটা হলো জাইগোট। জাইগোটে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে আর হলো কুসুম থাকে, এটা হলো কুসুম, এটা ডিপ্লয়েড নিউক্লিয়াস। এখন দেখো এই জাইগোটের যে ডিপ্লয়েড নিউক্লিয়াস এটা বিভাজিত হয়, হলে তৈরি করে হলো তোমার এরা দুইটা কোষ। একটা হলো বড়, একে বলা হয় হলো মেগামেয়ার। একটা ছোট কোষ তৈরি করে, এটাকে তোমার বলা হয় এমব্রায়োনিক সেল বা ভ্রূণ কোষ বলতে পারো। এই ভ্রূণ কোষটি আবার তোমার বিভাজিত হয় হয়ে বড় আকারের কোষ তৈরি করে এবং ছোট আকারের। তো দেখো এই যে বড় আকারের যে কোষগুলো তৈরি করছে এটাকে বলা হয় হলো তোমার মেসোমেয়ার। মেসোমেয়ার। আর যেগুলো ছোট ছোট আকারের কোষ তৈরি করে এগুলোকে বলা হয় মাইক্রোমেয়ার। তাহলে আমরা দেখলাম ভ্রূণ কোষগুলো, এমব্রায়োনিক সেল বা ভ্রূণ কোষগুলো বিভাজিত হয়ে বড় আকারের মেসোমেয়ার তৈরি করে এবং ক্ষুদ্র আকারের মাইক্রোমেয়ার তৈরি করে। আর ওই যে মেগামেয়ার যেটা ছিল সেটাও বিভাজিত হয়ে কয়েকটি কোষ সৃষ্টি করে। তো এখানে দেখো মাইক্রোমেয়ার যেগুলো এগুলো তোমার মরুলা তৈরি করে, আর মেসোমেয়ার তোমার তৈরি করে হলো এমব্রায়োফোর। এমব্রায়োফোর তৈরি করে মেসোমেয়ার, আর ছোট ছোট ক্ষুদ্র মাইক্রোমেয়ার তৈরি করে হলো মরুলা। ওকে, এই যে দেখো এখানে মরুলা তৈরি করে ফেলেছে মাইক্রোমেয়ার। আর এবার বাইরের যে ইয়েগুলো এমব্রায়োনিক, এই যে এমব্রায়োফোর, এগুলো এমব্রায়োফোর তৈরি করেছে হলো মেসোমেয়ার। ওকে, এবার দেখো এদের এই জাইগোটটি বিভাজিত হওয়ার পর তৈরি করে হলো হেক্সাকান্থ লার্ভা। দ্বিতীয় দশা হলো হেক্সাকান্থ লার্ভা, তাহলে এটার নাম হলো হেক্সাকান্থ লার্ভা। কেন হেক্সাকান্থ লার্ভা বলা হয়? এদের তোমার দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হুক থাকে, ব্লেডের মতো হুক থাকে, এজন্য একে বলা হয় হেক্সাকান্থ লার্ভা। এটা কিন্তু মানুষের দেহে এরা জীবনচক্র সম্পন্ন করতেছে এখন পর্যন্ত। এরা হলো দ্বিপোষকী পরজীবী বা ডাইজেনিক পরজীবী। এদের জীবনচক্র একটা ধাপ সম্পন্ন করে হলো মানুষে, একটা ধাপ সম্পন্ন করে হলো তোমার শুকরে। তো মানুষে এই হেক্সাকান্থ লার্ভা এখন আছে। হেক্সাকান্থ লার্ভা, এবার দেখো হেক্সাকান্থ লার্ভার বাইরে একটা প্রাচীর তৈরি হয়, একে বলা হয় হলো বহির্ভ্রূণীয় পর্দা। হেক্সাকান্থের 6টা এই যে হুক আছে, হেক্সাকান্থ হুক, আর বহির্ভ্রূণীয় পর্দা পাশে তার সাথে থাকে তোমার হলো এমব্রায়োফোর। এগুলো হলো এমব্রায়োফোর হেক্সাকান্থের হুক, হেক্সাকান্থ লার্ভা আর হলো তোমার বহির্ভ্রূণীয় পর্দা। এই তিনটে মিলে তোমার তৈরি করে হলো অনকোস্ফিয়ার। এটাকে আমরা বলবো হলো অনকোস্ফিয়ার। ওকে, অনকোস্ফিয়ার। এটাও মানুষের দেহের ভিতরে থাকে এবং মানুষ মল ত্যাগ করলে মলের সাথে এটা বের হয়ে চলে আসে। যখন বের হয়ে আসে এটা প্রাকৃতিক পরিবেশে কয়েক মাস পর্যন্ত এরা জীবিত থাকতে পারে। এবার দেখো অনকোস্ফিয়ার যুক্ত এই মল কোনোভাবে সাধারণত আমরা বলতে পারি হলো শূকর বিভিন্ন ধরনের পদার্থ খেয়ে থাকে। তো
তো বিভিন্ন পদার্থ খাওয়ার সময় শাকসবজির সাথে বা যে কোনো ময়লা পচা আবর্জনার সাথে মলের অন্কোস্পিয়ার লেগে থাকে। শূকর খাওয়ার পর শূকরের পেটের ভিতরে গিয়ে এই অন্কোস্পিয়ারের আবরণগুলো নষ্ট হয়ে যায় এবং ভিতর থেকে তোমার বের হয়ে আসে লার্ভা। সেই লার্ভাকে তোমার বলা হয় হলো ব্লাডার ওয়ার্ম। ব্লাডার ওয়ার্ম বা সিস্টিসার্কাস লার্ভা। এর অপর নাম হলো সিস্টিসার্কাস লার্ভা। তো ব্লাডার ওয়ার্ম বা সিস্টিসার্কাস লার্ভা এরা কি করে দেখো, এদের চোষক বা অ্যাসিটাবুলাম থাকে, এগুলোর সাহায্যে, তারপরে হুক থাকে, এগুলোর সাহায্যে তারা কি করে পোষক দেহের সাথে, শূকরের দেহের সাথে আটকে থাকে এবং সেখান থেকে খাদ্য হিসেবে রক্ত সংগ্রহ করে। এই রক্তগুলো জমা রাখে এরকম ব্লাডার বা থলিতে। এজন্য একে বলা হয় ব্লাডার ওয়ার্ম। ব্লাডার ওয়ার্ম যখন রক্ত খায়, খাওয়ার পর এটা ধীরে ধীরে এই ব্লাডার অংশটা বিলুপ্ত হতে থাকে এবং এরা শূকরের দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সবচেয়ে উল্লেখযোগ্য যেখানে তোমার ছড়িয়ে পড়ে সেটা হলো এদের বিভিন্ন পেশি, হার্ট, পরিপাকতন্ত্র, মাংসপেশি, এগুলোতে ছড়িয়ে পড়ে। তো মাংসপেশির মধ্যে দেখো এরকম সুন্দর মনে হয় হাম হয়েছে, মিজাজ বা হামের মতো এরকম ফোটা ফোটা সিস্টিসার্কাস লার্ভা থাকে বা ব্লাডার ওয়ার্ম থাকে। এই মাংস যদি কোনো মানুষ খেয়ে ফেলে, মোটামুটি তাপে সিদ্ধ করলে এরা কি হয় না, নষ্ট হয় না। তখন মানুষের শরীরের ভিতরে এই ব্লাডার ওয়ার্মটা মাংসের মাধ্যমে প্রবেশ করে। আর এই সিস্টিসার্কাস লার্ভাযুক্ত এই মাংসের এই দাগগুলোকে, স্পটগুলোকে বলা হয় মিজলি পোর্ক। এটা একটু মনে রাখতে হবে, বেশ ইম্পর্টেন্ট। মিজলি পোর্ক। তাহলে মাংসে ব্লাডার ওয়ার্ম থাকার ফলে হামের মতো যে দাগ হয়, সেই দাগগুলোকে বলা হয় মিজলি পোর্ক। ওকে। এই মাংস দেখো 1 কেজি মাংসে প্রায় 500টির মতো মিজলি পোর্ক থাকতে পারে। এটা কিন্তু কম না, অনেক। 1 কেজি মাংসে 500টির মতো মিজলি পোর্ক থাকতে পারে। এবার মাংসটা যখন মানুষ খাবে, তখন মানুষের দেহের ভিতরে ব্লাডার ওয়ার্ম প্রবেশ করবে, করে রূপান্তর ঘটাবে। তো এই সিস্টিসার্কাস লার্ভা তৈরি হতে 65 থেকে 75 দিন পর্যন্ত সময় লাগে, বুঝছো? আর মানুষ যখন এটা খেয়ে ফেলবে, মানুষের দেহে এটা প্রায় তোমার 80 থেকে 90 দিনের মতো সময় লাগতে পারে। সময় কিন্তু কম না, অনেক সময় লাগে। তো মানুষের দেহে এরা তোমার যখন প্রবলেম ঘটায় ফেলে, ঠিক আছে, তখন দেখো মিজলি পোর্ক কিন্তু শূকরের দেহে 5 থেকে 6 বছর বেঁচে থাকতে পারে। 5 থেকে 6 বছর বেঁচে থাকতে পারে। আর মানুষের দেহের ভিতরে পূর্ণাঙ্গ হতে 70 থেকে 90 দিনের মতো সময় লাগে। মানুষের দেহে বংশবৃদ্ধি করতেছে, আবার যখন মলের সাথে বহিঃপরিবেশে মুক্ত হবে, তখন আবার এরা জীবনচক্র শুরু করে দেবে। তো দেখো এদের রোগ তত্ত্ব কি, কি রোগ সৃষ্টি করে। পূর্ণাঙ্গ পিতাকৃমি, যেটা পূর্ণাঙ্গ পিতাকৃমি মানুষের দেহে যে রোগ সৃষ্টি করে তাকে বলা হয় টিনিয়াসিস। ওকে, এর মনে রাখতে হবে। তাহলে পূর্ণাঙ্গ পিতাকৃমি যে রোগ সৃষ্টি করে সেটাকে আমরা বলবো হলো টিনিয়াসিস। এখানে লিখি আমি টিনিয়াসিস। ওকে, তাহলে পূর্ণাঙ্গ টেনিয়াসোলিয়াম যে রোগ সৃষ্টি করে তার নাম হলো টিনিয়াসিস। এবার দেখো সিস্টিসার্কাস বা ব্লাডার ওয়ার্ম, এরা মানুষের দেহে তোমার যে রোগ সৃষ্টি করে সেটাকে বলা হয় সিস্টিসার্কোসিস রোগ সৃষ্টি করে। তাহলে সিস্টিসার্কোসিস রোগ সৃষ্টি করে হলো সিস্টিসার্কাস লার্ভা। এখন খেয়াল করো, এই সিস্টিসার্কাস লার্ভা যে রোগ সৃষ্টি করে এটা কিন্তু খুব ভয়ানক। এটা আমাদের স্নায়বিক বৈকল্যও ঘটাতে পারে, মৃত্যু ঘটতে পারে। এবার আসলে আমরা এই রোগ যখন হয়ে যাবে, তখন আমরা কিভাবে এটাকে হাত থেকে মুক্তি পাবো। রোগ যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বাঁচার উপায় হলো কিছু ঔষধ আমাদের সেবন করতে হবে। সেই ঔষধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তোমার ক্যামোকুইন, এন্টিফেন, তারপর হলো কুইনক্রিন। ক্যামোকুইন, এন্টিফেন, কুইনক্রিন, এই ওষুধগুলো যদি আমরা খাই, এই ওষুধগুলো আমরা খাইলে আমাদের এই রোগ থেকে মুক্তি হবে। আর অ্যাসপিডিয়ন নামক পুরুষ পান, এই যে অ্যাসপিডিয়ন নামক পান থেকে তোমার ঔষধ পাওয়া যায়। সেই ওষুধগুলোর নাম হলো তোমার অলিরোসিন। আর হলো একটা ওষুধ পাওয়া যায় যার নাম হলো উমেসিন। তো এই ওষুধগুলো পিতাকৃমির যে তোমার প্রোগ্লুটিড, এগুলোকে ধ্বংস করে ফেলতে পারবে। কিন্তু হুক যেটা থাকে পিতাকৃমির, সে হুক সহজে কিন্তু পোষক দেহ থেকে সরে না। সেক্ষেত্রে অপারেশন করার মাধ্যমে হুকগুলোকে মুক্ত করা হয়। এটা খুব ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে, মানুষের অনেক সমস্যা হয়। তো আমরা আজকে পর্যন্ত শিখলাম। এর মধ্যে সবচেয়ে কমন যে এমসিকিউ গুলো, সেগুলো বারবার বলেছি, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। বাই বাই।